মন্দিরে প্রবেশ করা যতটাই কষ্টকর, যতটাই কঠিন, মন্দির থেকে বেরিয়ে আসা ততটাই কঠিন। 18 ঘন্টা 10 মিনিট দেরিতে চলছে, মানে গতকালের ট্রেন আজকে যাচ্ছে। উত্তরাখণ্ড ভ্রমণের শেষ পর্বে এসে আজ আমরা দর্শন করব বদ্রীনাথ ধাম। তারপর হরিদ্বারে রাত্রিবাস করে সেখান থেকে ট্রেনে দিল্লি এবং দিল্লি থেকে ফ্লাইটে কলকাতা পৌঁছে আমাদের এবারের গল্পের ইতি টানব। 27 এপ্রিলের সকাল। 4 ধামের অন্যতম বদ্রীনাথ ধামের দরজা আজ সকালেই খোলা হবে। সেই তাগিদেই ঘুম থেকে উঠে চলে গেলাম বদ্রীনাথ মন্দিরের সামনে। বেরিয়ে পড়েছি জিএমবিএন দেবলোক থেকে বদ্রীনাথ মন্দিরের উদ্দেশ্যে। পায়ে হাঁটা পথ। মন্দিরের উপকণ্ঠে পৌঁছে সাক্ষী হলাম বিশাল লাইনের। প্রথম দিনে বদ্রী বিশালকে দর্শন করার আশা নিয়ে বহু পুণ্যার্থী রাত থেকে লাইনে দাঁড়িয়েছে। সেদিন একটা কথা বুঝেছিলাম, কেদারনাথের ক্রেজ যতই থাক, জনপ্রিয়তার দিক থেকে ভগবান বিষ্ণুও কিন্তু মহাদেবের থেকে কোনো অংশেই কম নয়। কেদারনাথে যেরকম লাইন দেখেছিলাম আমার মনে হচ্ছে বদ্রীনাথে তার থেকে বেশি লাইন, কারণ বদ্রীনাথের ক্রেজও খুব কম নয়। লাইনে আমার সামনের জন এবং পেছনের জনকে বলে লাইন থেকে সাময়িকভাবে বেরিয়ে পড়লাম মন্দিরের সামনে কী পরিস্থিতি তার তত্ত্ব তালাশ করতে। একটা বিষয় নজরে এলো, লাইনকে সঠিক পথে পরিচালনার ব্যাপারটা এখানে প্রশাসন খুব ভালোভাবেই নিয়ন্ত্রণ করছে। তবে লাইনের থেকেও বেশি জমজমাট ছিল বদ্রীনাথ মন্দিরের সামনেই গরম জলের তপ্তকুণ্ড। যে তপ্তকুণ্ডের গরম জলে স্নান করে সবাই নিজেকে শুদ্ধ করে তারপর বদ্রী বিশালকে দর্শন করার জন্য বদ্রীনাথ মন্দিরে প্রবেশ করে। পুরুষ এবং মহিলা উভয়ে স্নান করার জন্যই রয়েছে পৃথক তপ্তকুণ্ড। এখানে সব ছোটো ছোটো অস্থায়ী ক্লোক রুম রয়েছে, যেখানে আপনারা আপনাদের ব্যাগ জুতো রাখতে পারেন। এরকম একটা সব ক্লোক রুম, যেগুলো এখানে রেখে আপনারা স্নান করতে পারেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছে দেখলাম সেখানে চারিদিক ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা, যেখানে মিডিয়া এবং মন্দির কমিটির লোক ছাড়া আর কোনো সাধারণ দর্শনার্থীদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। মন্দির প্রাঙ্গণে রীতিমতো এরকম ব্যারিকেড করে দেওয়া হয়েছে, যে ব্যারিকেডের ওই পারে কোনো দর্শনার্থীকে যেতে দেওয়া হচ্ছে না, সবাইকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে যে আপনারা লাইনে গিয়ে দাঁড়ান। অর্থাৎ মন্দিরের দরজা খোলার মুহূর্তটা কোনো মতে শ্যুট করা সম্ভব নয়। আবার এদিকে বেশিক্ষণ সময় কাটালে ওদিকে লাইন থেকে না মুছে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। মন্দিরের কপাট খোলার মুহূর্তে পুজো অর্চনার বিভিন্ন সামগ্রী নিয়ে মন্দিরের প্রাঙ্গণে উপস্থিত হচ্ছিলেন মন্দিরের পূজারীরা, আর সেই সাথেই বাড়ছিল সাধারণ দর্শনার্থীদের ভিড়। কেদারনাথের ডলিযাত্রার সময় পুণ্যার্থীরা চাইলে সেই ডলিকে স্পর্শ করতে পারে, কিন্তু বদ্রীনাথের পুজো আচারের কোনো জিনিস স্পর্শ করলে সেগুলোকে নতুন করে আবারও শুদ্ধিকরণ করতে হয়। এই কারণেই হয়তো সাধারণ পুণ্যার্থীদের মন্দির চত্বর থেকে দূরেই রাখা হয়েছিল। সকাল 6:22, বেলা যত বাড়ছে ভিড় তত বাড়ছে, সেই সাথে বাড়ছে প্রশাসনের তৎপরতা, কারণ আর কিছুক্ষণ পরেই খুলে দেওয়া হবে 2023 সালের জন্য বদ্রীনাথ মন্দিরের দরজা। কেদারের মন্দিরে যেমন সামনেটা খোলা, যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে কভার করা যায়, দেখা যায়, কিন্তু এই জায়গাটা এমনই করে দিয়েছে এইভাবে সব ঘিরে টিরে দিয়ে, যেহেতু কনস্ট্রাকশনের কাজ চলছে, যে লাইনে সেই লাইনে থাকবে, পিছনে পড়ে থাকবে, সে দরজা খোলা দেখতে পাবে না। আবার যারা ওদিকে থাকবে দরজা খোলা দেখছে, তাদের আবার এসে লাইন দেওয়া পরে মুশকিল, মানে এখানে ঢুকতেই দেবে না। रात को 9-10 बजे तब कितना भीड़ था? तब लाइन में पूरा खाली था। ছত্তিশগড় থেকে এসছে, কালকে রাত্রি 8টা-9টা থেকে এই লাইনে দাঁড়িয়ে রয়েছে। तो घुसने को दे रहे हैं आप सबको? এখানেও গাপিচাপি চলছে। বেলা বাড়তে না বাড়তে এখানেও গুপিচুপি শুরু হয়েছে, সবাই সাইড দিয়ে মাঝে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কারণ যখন মন্দিরের দরজা খুলবে তখন কিন্তু এখানে একটা আফড়াতাফড়ি হয়ে যাবে। তখন কোন দিক সামনে পুলিশ প্রশাসন, ওদিক সামলাবে না এদিক সামলাবে, এদিক দিয়ে লোক ঢুকবে, ওদিক লোক ঢুকবে, লাইন ডিস্টার্ব হবে। যে সমস্ত দর্শক বন্ধুরা আগামী দিনে বদ্রীনাথ ধাম দর্শন করতে আসবেন এবং এই ভিড় বা লাইনের বিশৃঙ্খলা থেকে টেনশন নিয়ে নিয়েছেন, তাদের জন্য বলবো, প্রথম দিন বলেই এইরকম ভিড় বা বিশৃঙ্খলা। দিন যত বাড়তে থাকবে ভিড় ততই কমে আসবে ঠিকই, কিন্তু আপনারা যারা আগামী দিনে বদ্রীনাথ দর্শন করতে যাবেন তাদের জন্য পরামর্শ, আপনারা যদি ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান তাহলে ভোর 5টার সময় গিয়ে লাইন দিন। সময় সকাল 6:40। লাইন একটু একটু গেছে, যদিও এখনও মন্দিরের দরজা খোলেনি, কিন্তু যারা বসেছিল বা যারা এদিকে ইনঅ্যাক্টিভ হয়েছিল তারা এখন অ্যাক্টিভ হয়ে গেছে, এবং সেই সঙ্গে শুরু হচ্ছে ধাক্কাধাক্কি, মারামারি। সবাই চেষ্টা করছে যে আগে যাওয়ার। দর্শনার্থীদের ভিড় কিংবা ধাক্কাধাক্কি ছাড়াও সেদিন আরও বড় একটা চ্যালেঞ্জ ছিল অসময়ে শিলাবৃষ্টি, আর সেই সাথে জাঁকিয়ে ঠান্ডা।
আবহাওয়া অত্যন্ত প্রতিকূল, সময় যত এগোচ্ছে তত কিন্তু মানুষের মধ্যে উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা বেড়ে যাচ্ছে যে কখন তারা দর্শন করবে তাদের আর্ধ দেবতা বদ্রী বিশালকে। আর সেই সঙ্গে লাগছে মারাত্মক ঠান্ডা, হাত ফাত আর কিছু কাজ করছে না। মন্দিরের দরজা খোলার প্রাককালে কেদারনাথের মতো এখানেও হেলিকপ্টার থেকে শুরু হলো বদ্রী বিশালের মন্দিরের ওপর পুষ্পবৃষ্টি। আর সেই সাথে ছিল প্রকৃতির শিলাবৃষ্টি। প্রকৃতি, ঈশ্বর না মানুষ, কে বড় তা নিয়ে কোনোদিন বিতর্কে যাব না, কিন্তু সেদিন অবাক দৃষ্টিতে দেখেছিলাম মাইনাস ঠান্ডাতে শিলাবৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে বদ্রী বিশালকে জয় বলে নিজেদের আবেগ উগড়ে দিচ্ছে। সেই মুহূর্তের উত্তেজনা মনে দৃঢ় প্রতিজ্ঞার ইঙ্গিত দিয়ে বলেছিল, সুস্থ থাকলে প্রত্যেক বছর যেন এই দিনে এই মুহূর্তের সাক্ষী হতে পারি। এই শিলাবৃষ্টি হয়তো আমাদেরকে স্পর্শ করছে না, কিন্তু দেখে খারাপ লাগছে যে অনেক পুণ্যার্থী তারা কিন্তু খোলা মাথায় এই শিলাবৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, এই ঠান্ডা উপেক্ষা করে কখন তারা দর্শন পাবে বদ্রী বিশালের। বিভিন্ন রকম পূজা অর্চনার মধ্যে দিয়ে সকলের সমবেত কণ্ঠে জয় বদ্রী বিশাল ধ্বনিতে ঠিক সকাল 7:10 2023 সালের জন্য খুলে দেওয়া হলো 4 ধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরের দ্বার। খুলে দেওয়া হয়েছে বদ্রীনাথ মন্দিরের দরজা। এত প্রতিকূল আবহাওয়া, এত প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও মানুষ কিন্তু তাদের উৎসাহ, তাদের উন্মাদনা, তাদের উদ্দীপনা একটুও কমায়নি। এই ঠান্ডা, এই বৃষ্টিকে মাথায় নিয়ে মানুষ অপেক্ষা করছে কখন তাদের আরাধ্য দেবতার দর্শন পাবে। সেই সাথে অপেক্ষা করছি আমিও। সময় সকাল 7:20 মন্দিরের কপাট তো খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনও সাধারণ পুণ্যার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেনি। কারণ কপাট খুলে দেওয়ার পরে, যেটা আমি শুনলাম এখানে, কপাট খুলে দেওয়ার পরে ভেতরে কিছু পূজা পাঠ চলে। পূজা পাঠ হওয়ার পরে পুণ্যার্থীরা অনুমতি পায় ভেতরে যাওয়ার জন্য। আর সেই সাথে বলবো, প্রকৃতি অনেকটাই শান্ত হয়েছে, আর বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি কিছুই হচ্ছে না। দরজা খোলার মুহূর্তে সেই বৃষ্টিটা, সেই হঠাৎ করে শিলাবৃষ্টি মনে হচ্ছিল যেন হঠাৎ করে এটা যেন প্রকৃতিরই ইচ্ছাকৃত। প্রকৃতিও যেন আজ স্বাগত জানাচ্ছে বদ্রী বিশালকে। সকাল 7:31 মন্দিরের দ্বার যদিও খুলে দেওয়া হয়েছে, কিন্তু তবুও এখনও সাধারণ মানুষ, সাধারণ পুণ্যার্থীরা প্রবেশের অনুমতি পায়নি। কারণ মন্দিরে পূজা পাঠের পর সেখানে ভিআইপি, ভিভিআইপি পার্সন যারা আছে এবং যারা মন্দির কর্তৃপক্ষ, তারা আগে তাদের কাজ সম্পূর্ণ করে বেরোবে, তারপরে সাধারণ পুণ্যার্থীরা ভেতরে প্রবেশ করার সুযোগ পাবে। সকাল 7:36 অবশেষে পুণ্যার্থীরা সুযোগ পেয়েছে ভেতরে প্রবেশ করা। যারা এতক্ষণ ধরে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল, অধিককার গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই গেট দিয়ে আমরা প্রবেশ করব ভেতরে, এবং সেই সাথে আপনাদের সবাইকে নিয়ে। কেদারনাথের মতো এখানেও কিন্তু ওই সামনে বহু মানুষের জটলা, এইদিকে লাইন, ওইদিকে সামনে জটলা, অর্থাৎ এখানেও কিন্তু একটা সাইড থেকে লাইন বা সাইড দিয়ে ভেতরে ঢোকার একটা চেষ্টা চলবে বা চেষ্টা চলছে। এই জায়গাটায় সমস্যা হবে যারা দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথে, যারা এই সাইড দিয়ে এসছে এবং ওখানে লাইনে ঢোকার চেষ্টা করছে প্রথমে, তাদের সাথে কিন্তু প্রশাসনের একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং হচ্ছেও। এবং যারা ব্যারিকেড টপকে লাইনের সাইড দেওয়ার চেষ্টা করছে তাদের সবাইকে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। প্রশাসন তৎপর হলেও মানুষ কিন্তু সুযোগ সন্ধানী, আর সেই সুযোগ সন্ধানী মানুষ নিজের স্বার্থে একজন মহিলাকে ধাক্কা দিয়ে ফেলে দিতেও কার্পণ্য বোধ করে না। আর চোখের সামনে অন্যায় হচ্ছে দেখে একজন বাঙালি কখনো প্রতিবাদ না করে থাকতে পারে না। শাস্ত্র বলে কোনো ধর্মীয় স্থানে গিয়ে উত্তেজনা, ঝগড়া, অশান্তি এগুলো ঠিক নয়, কিন্তু কখনো কখনো পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে নিজের স্নায়ুর উপরই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। একই পরিস্থিতি এখন আপনারা দেখলেন, এখান থেকে সাইড থেকে লোক চলে আসছে এবং ধাক্কা দিয়ে মানুষকে ফেলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। সেই ভিড়ে আমরা প্রবেশ করছি বদ্রী বিশালের দ্বারে। কিন্তু আজকে যে প্রথম দিনে দর্শন করতে পারছি, কেদার দর্শন করেছি, বদ্রীনাথ দর্শন করতে পারছি, এটাই জীবনের অনেক বড় প্রাপ্তি। এই প্রাপ্তি শুধু আমার নয়, এই প্রাপ্তি তাদেরও যারা দীর্ঘদিনের সম্পর্কে জুড়ে গিয়েছেন ট্র্যাভেল উইথ কৌশিক নামক ছোট্ট চ্যানেলটির সাথে। এই প্রাপ্তি এক মুহূর্তের জন্য নয়, এই প্রাপ্তি অসংখ্য মুহূর্তের। মন চাইলেই ইউটিউবের প্লে বোতাম প্রেস করে আপনার নিজের ইচ্ছে মতো বারবার পৌঁছে যেতে পারেন এই বিশেষ দিনে, বিশেষ মুহূর্তে বদ্রী বিশালের দ্বারে। সবাই যায় বদ্রী বিশাল বলতে বলতে মন্দিরের চৌকাঠ পেরিয়ে ভেতরে প্রবেশ করছে। মন্দিরের গর্ভগৃহে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বিগ্রহের ছবি দেখাতে না পারলেও যতটা সম্ভব আপনাদেরকে সেই বিগ্রহের কাছে পৌঁছানোর অনুভূতি শেয়ার করার চেষ্টা করলাম এই 6 ইঞ্চি স্ক্রিনে। ফাইনালি দর্শন হলো বদ্রী বিশালের। ভেতরে কয়েক মিনিট রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। বিগ্রহের সামনে 30 থেকে 40 সেকেন্ড দাঁড়াতে পেরেছি, তার মধ্যে ধাক্কাধাক্কি, মারামারি, গুতোগুতি, মানে মাথাটা নিচে ঠেকাতে পারছি না। মন্দিরে প্রবেশ করা যতটাই কষ্টকর, যতটাই কঠিন, মন্দির থেকে বেরিয়ে আসা ততটাই কঠিন। চারিদিকে মানুষের ভিড়, চারিদিকে পুণ্যার্থীর ভিড়, তার মধ্যে বেরিয়ে এসে মনে হচ্ছে শ্বাস নিতে পারছি। বদ্রীনাথ মন্দিরের সাথে আমাদের দূরত্ব ক্রমশ বাড়ছে। দূর থেকে ভেসে আসা ব্যান্ড পার্টির আওয়াজ ক্রমশ ক্ষীণ হয়ে যাচ্ছে।
মন্দিরের চূড়ায় উঠছে লাল সাদা পতাকা। ভারতবর্ষে যে 4টে ধাম রয়েছে, বদ্রীনাথ, দ্বারকাধীশ, পুরীর জগন্নাথ এবং হচ্ছে রামেশ্বরম। পুরীর জগন্নাথ তো অনেকবার হয়েছে, দ্বারকা ধাম একবার হয়েছে, রামেশ্বরম ধাম 2বার হয়েছে, আর বদ্রীনাথ 2বার হয়েছে। ফিরে এলাম জিএমভিএন দেবলোকে। পরিকল্পনা, ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করবো এবং রওনা দেব বদ্রীনাথ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে। জিএমভিএনের রুমের ট্যারিফের সাথেই বুফে ব্রেকফাস্ট এবং ডিনার ইনক্লুড রয়েছে। এটা হচ্ছে छोले, 2 पूरी, पोहा नहीं चाहिए, पोहा नहीं खाते, थोड़ा मीठा दे दीजिए, स्वीट थोड़ा दीजिए, बहुत कम। আমি তো পোহা খাই না, সেই জন্য নিয়েছি হচ্ছে লুচি, ছোলা আর হচ্ছে এখানকার সুইট মিষ্টি। আজ কিন্তু সব খাওয়া দাওয়া ভালো লাগছে। তো এই ছোলার তরকারি আর এই পায়েস দিয়েই মানে মিঠা দিয়েই লুচি আজকে সাঁটিয়ে দেবো। সকাল 10টা বেজে 8 মিনিট জিএমভিএনের হোটেল দেবলোক থেকে চেক আউট করলাম। এবার আমরা এখান থেকে রওনা দেবো হচ্ছে হরিদ্বারের উদ্দেশ্যে। এখানে পুরো জায়গা জুড়ে কনস্ট্রাকশনের কাজ চলছে এবং বদ্রীনাথ মন্দিরের চত্বরকে ঢেলে সাজানো হচ্ছে। যেরকম কাশীর বিশ্বনাথ মন্দিরে করা হয়েছে মন্দির কমপ্লেক্স, এখানেও কিছু সেরকম কাজ চলছে। সেজন্যই এখন গাড়ি মন্দির পর্যন্ত যাচ্ছে না, আগেই চেকপোস্টে নামিয়ে দিচ্ছে এবং এই পথটুকু দর্শনার্থীদের, বিশেষ করে যারা জিএমভিএনে আছেন বা জিএমভিএনের আশেপাশে কোনো হোটেলে আছেন, এই পথটুকু হেঁটে যেতে হচ্ছে। সকাল 10টা বেজে 21 মিনিট আমরা বদ্রীনাথ থেকে রওনা দিলাম হচ্ছে হরিদ্বারের পথে। জানি না কতটা পথ যেতে পারবো, কারণ বদ্রীনাথ থেকে হরিদ্বার প্রায় 325 কিলোমিটার পথ, সময় লাগতে পারে 11 থেকে 12 ঘন্টা রাস্তার যা কন্ডিশন। তো মাঝপথে যদি আমরা হরিদ্বার পৌঁছতে না পারি তাহলে মাঝপথে থেকে যাবো, দিয়ে পরের দিন আবার সেখান থেকে হরিদ্বারের পথে রওনা দেবো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে 28 তারিখ রাত্রি 11টায় যে ট্রেন আছে কুম্ভ এক্সপ্রেস, সেই ট্রেন ধরে আমরা হাওড়া যাবো, টিকিটও কাটা ছিল। কিন্তু লাস্ট 2 দিন ধরে বা 3 দিন ধরে দেখছি সেই ট্রেনটাকে রিশিডিউল করা হচ্ছে এবং হাওড়া পৌঁছতে সেই ট্রেন সময় নিচ্ছে প্রায় 11 থেকে 12 ঘন্টা। সো ওই ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়েছি এবং অন্য যে প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী আমরা আগামীকাল 28 তারিখ হরিদ্বার থেকে ট্রেন ধরবো, বিকালের ট্রেন। সেই ট্রেন ধরে পৌঁছাবো দিল্লি এবং পরের দিন দিল্লি থেকে ভোরবেলা ফ্লাইট ধরে যাবো হচ্ছে কলকাতা। আমরা এই মুহূর্তে পার করছি হচ্ছে যোশীমঠ। পেছনের রাস্তা চলে যাচ্ছে আউলির দিকে। এখানে বেশ জাম রয়েছে, অনেকক্ষণ ধরে আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে ছিল। সময় দুপুর 1টা বেজে 40 মিনিট। আমরা এই মুহূর্তে পার করছি হচ্ছে উত্তরাখণ্ডের পিপলকাঠি। এইটা হচ্ছে চামোলি। আমার ডান দিকে রাস্তাটা চলে গেল হচ্ছে কেদারনাথের দিকে। বদ্রীনাথের পর যোশীমঠ, পিপলকাঠি, চামোলি পেরিয়ে আমরা এসে পৌঁছালাম কর্ণপ্রয়াগে। বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগের মতো এই কর্ণপ্রয়াগেও অলকানন্দা নদী মিশেছে পিণ্ডা নদীর সাথে। যাত্রাপথের বিবরণ দিয়ে ভিডিওকে দীর্ঘায়িত করছি না, শুধু একটা ইনফরমেশন দিয়ে রাখি, বদ্রীনাথ থেকে সকালে বেরিয়ে মাঝে লম্বা কোনো ব্রেক না নিলে একদিনে হরিদ্বার পৌঁছে যাওয়া সম্ভব। যদিও এই ব্যাপারটা অনেকটা ডিপেন্ড করে গাড়ির চালকের ওপরে। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ ডিস্ট্রিক্টের রুদ্রপ্রয়াগে। এই হচ্ছে রুদ্রপ্রয়াগের বাজার। নেমে কিছু কিনবো উপায় নেই, কারণ কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি আর সেই সাথে জাঁকিয়ে ঠান্ডা। আর এই রুদ্রপ্রয়াগেই রয়েছে অলকানন্দা এবং মন্দাকিনীর সঙ্গমস্থলের পাশেই। রুদ্রপ্রয়াগের পর দেবপ্রয়াগ, ঋষিকেশ পেরিয়ে যখন হরিদ্বারের প্রায় কাছে চলে এসেছি তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে। রাত 9টা আমরা পৌঁছে গেলাম হরিদ্বারে। আর এবার তার সাথে আপনাদের দেখা করে দিই, যার সাথে আমি এবারের 2 ধাম ভ্রমণ সম্পূর্ণ করেছি। অবনীশ দা খুব সুন্দর গাড়ি চালিয়েছে, খুব সুন্দরভাবে আমাদেরকে পরিষেবা দিয়েছে এবং সেই সাথে বদ্রীনাথ ধাম থেকে 10টার সময় বেরিয়েও দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমাদের কিন্তু ঠিক টাইমে পৌঁছে দিয়েছে হরিদ্বার। তো থ্যাংক ইউ দাদা, ভালো থাকবেন, আবার দেখা হবে। একটা সম্পর্ক যখন শেষ হয় তখন নতুন সম্পর্ক শুরু হয়। তো নতুন সম্পর্কে আমরা এই টোটো রিক্সা চড়ে এখন যাচ্ছি বিষ্ণুঘাটে। আমার আগের ব্লগে আপনারা দেখেছিলেন বিষ্ণুঘাটের যে হোটেলে ছিলাম আমি সেই হোটেলেই থাকবো, কারণ আজকে রাত আমি হরিদ্বারে থাকবো। শুধু আজকে রাত বলা ভুল, আজকে রাত এবং আগামীকাল পুরো দিন, কারণ আগামীকাল বিকালে আমার ট্রেন আছে। ভাবতে পারিনি যে আজকে আমি হরিদ্বার পৌঁছে যাবো, ওই জন্যই একটা দিন আমার এখানে এক্সট্রা হয়ে গেল। না হলে আজকে হরিদ্বার পৌঁছে আজকে রাত্রে ট্রেন ধরেই হয়তো আমি চলে যেতাম কলকাতা। তো যাই হোক, ঠিক আছে, একদিন এখানে থাকবো, একটু গঙ্গায় স্নান ফান করবো, খাওয়া দাওয়া করবো, একটা দিন একটু ভালো করে রেস্ট করবো, কারণ প্রচুর ধকল গিয়েছে, আপনারা দেখেছেন। পৌঁছে গিয়েছি হোটেলের সামনে, যে হোটেলে ছিলাম এর 3-4টে আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যখন হরিদ্বারে এসেছিলাম, হোটেল গঙ্গা নিহার। অ্যাকচুয়াল আমি না এখানে এসে দুটো জিনিসকে খুব ভালোবেসে ফেলেছি। একটা হচ্ছে হোটেলটা, এটা কোনো রকম প্রমোশন নয়, আমি এখানে আছি বলেই বলছি। মানে হোটেলটার সব থেকে সুন্দর হচ্ছে হোটেলটার লোকেশন, মানে পাশেই গঙ্গা।
আর সেই সাথে হচ্ছে এই দাদা বৌদি বলুন, মাসি হোটেলে বলুন, সব বাঙালি হোটেলগুলো কিন্তু এই চত্বরেই। একদিন এখানে স্টে করতে হবে, এটা ভালোই হয়েছে, কারণ আমি এখানে থাকবো, কালকে আবার গঙ্গায় স্নান করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে ভাই বিকালে দিল্লি ট্রেন ধরবো। হরিদ্বারে নিরামিষ খাওয়ার স্বাদ কিংবা দুই ধামে ভ্রমণের প্রভাব সেটা ঠিক করে বলতে পারি না, কিন্তু এবার ফিরে আসার পর আমার মধ্যে আমিষ খাওয়ার ইচ্ছে প্রায় চলে গিয়েছে। যতটা সম্ভব চেষ্টা করছি প্রতিদিন নিরামিষ খাওয়ার। আজকে যে হোটেলে খাবো এটা হচ্ছে মাসির হোটেল। এর আগে দেখেছিলাম দাদা বৌদি হোটেল, এটা হচ্ছে মাসির হোটেল। তো আজকে দেখবো, আজকে যে মেনু আছে প্রথমে হচ্ছে ভাত, লঙ্কা, লবণ, আর হচ্ছে এরকম সুন্দর আলু ভাজা। আমার মনে আছে 22 তারিখ রাত্রে হরিদ্বারে শেষবারের মতো ভালো খাবার খেয়েছিলাম। তারপর থেকে এই মুহূর্ত পর্যন্ত প্রায় দিন চারেক খাবার তো পেয়েছিলাম, কিন্তু কোথাও খেয়ে তৃপ্তি হয়নি। ভাত, ডাল, আলু ভাজা, বাঙালি আর কি চায়, একটু দিয়ে দাও। এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত। এই যে একদিন ধরে একটু অন্যরকম খাবার খাচ্ছিলাম না, কোনো খাবার আমার স্বাদ ছিল না, বাট এই খাবারটা খাওয়ার পরে মুখটা ছাড়বে, মনে হবে না ঠিক আছে, একটা ভেতর থেকে তৃপ্তি আসবে, কিছু খেলাম। এর আগে হরিদ্বারের ব্লগে দাদা বৌদির হোটেলের খাবার খেয়ে সেখানকার প্রশংসা করেছিলাম। কোনো দর্শক বন্ধু কমেন্টস করেছিলেন আপনি একবার মাসির হোটেলে খেয়ে দেখুন। সেই সব দর্শক বন্ধুকে মন থেকে ধন্যবাদ জানাতে চাই, কারণ মাসির হোটেলের খাবার সত্যিই ভালো। হরিদ্বারের প্রত্যেকটা গলির প্রত্যেকটা কোনায় অনেক ট্রাভেল এজেন্সি রয়েছে, যেখান থেকে প্রাইভেট গাড়ি কিংবা বাস বুকিং করে আপনারা সহজেই ঘুরে আসতে পারেন ঋষিকেশ কিংবা দেরাদুনের মতো সুন্দর সুন্দর জায়গাগুলো। বাস, প্রাইভেট ট্যাক্সি, যে কোনো মাধ্যম ইউজ করে আপনারা এখান থেকে দেরাদুন, মুসৌরি, সেই সাথে ঋষিকেশ ঢুকতে পারেন। তবে দেরাদুন, মুসৌরির জন্য একটা দিন রাখুন, ঋষিকেশের জন্য একটা দিন রাখুন, হরিদ্বারের যে সমস্ত লোকাল সাইট সিন আছে, মনসা দেবী, চণ্ডী মন্দির, এগুলো জন্য রাখুন, আর একটা দিন পুরো হরিদ্বারে কাটান। 4 দিনের প্রোগ্রাম নিয়ে আসুন হরিদ্বার, যাতায়াত ছাড়া দারুণ প্রোগ্রাম হবে। খাওয়া দাওয়া তো দুর্দান্ত, সেই সাথে দেরাদুন, মুসৌরি, ঋষিকেশ, রসমঙ্গা, রামঝোলা এগুলো দেখে নিতে পারবেন, মনসা মন্দির, চণ্ডী মন্দির দেখতে পারবেন। আপনার প্রোগ্রাম দুর্দান্ত হবে। 2023 সালের ভ্রমণের তালিকায় পুরী কিংবা দার্জিলিং হোক চাই না হোক, আমার এই ব্লগ দেখার পর প্রত্যেক ভ্রমণপ্রিয় বাঙালির হরিদ্বার অন্তত একবার হোক। পরের দিনের সকাল, অর্থাৎ হরিদ্বারে আজ আমার শেষ সকাল। ঘুম থেকে উঠেই পায়ে হেঁটে বেরিয়ে পড়লাম ভালো চায়ের দোকানের খোঁজ করতে। মাটির গ্লাসে চা, একটা চা খেয়ে এত ভালো লাগলো, বহুদিন পরে ভালো চায়ের স্বাদ পেলাম। সেই সাথে বললাম যে দাদা আর একটা চা বানিয়ে দিন, একটা চায়ে মন ভরবে না। আর সেই সাথে খাস্তা, বেকারির বিস্কুট, দারুণ। চা পানের পর চলে গেলাম স্থানীয় সবজির দোকানে। সেখান থেকে নিতে হবে শসা এবং গাজর। এই অনুভূতিটা অনেকটা সেই রকম যেমনটা পুরী গিয়ে আমরা সেখান থেকে বাজার করে তারপর রান্না করে খাই। জীবনের জার্নিতে অনেক নামি দামি হোটেল, রেস্তোরাঁর খাবার খেয়েছি, কিন্তু এই ছোট ছোট মুহূর্তগুলোর সাথে যেভাবে একাত্ম হওয়া যায় তেমনটা হয়তো আর অন্য কোথাও হওয়া যায় না। আরেকটা কথাও শিখেছি, ব্যক্তিগত জীবনে যে যত সাধারণ থাকে সে ততই ভালো থাকে। এখানে এরকম গাজর হচ্ছে 40 টাকা কিলো, আর শসা হচ্ছে 30 টাকা কিলো। যদিও এই শসাগুলোকে দেশি শসা বলা চলে না, কারণ দেশি শসা অন্যরকম হয়, দেশি শসার গায়ে গুটি 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 থাকে। এখান থেকে নেব হচ্ছে খাওয়ার জন্য তরমুজ। এরকম তরমুজ এখানে হচ্ছে 20 টাকা কিলো। তো নিয়ে নিয়েছি আমারই মতো দেখতে একটা তরমুজ। এটা নেবো না এটা নেবো বুঝতে পারছি না, এটাই নিই, এটাই মনে হচ্ছে ঠিকঠাক আছে। লোকজন তরমুজ নেওয়ার সময় কী করে বাড়ি মেরে কী বোঝে ভাই বুঝি না। আমি তো ভিতর থেকে কখনো আওয়াজ পাই না যে আমি ভালো আমি খারাপ, এরকম কোনো আওয়াজ কখনো পাই না। একদম ভীষণই টকটকে লাল আর টেস্টিও বটে। আর বাড়ি থেকে নিয়ে আসা একটা বেদানা ছিল ব্যাগের মধ্যে, পেলাম খুঁজে। এই দিয়েই সেরে ফেলবো সকালের ব্রেকফাস্ট করে তারপর গঙ্গায় স্নান করতে যাব। সবাই গঙ্গায় স্নান করছে, ঝাপাঝাপি করছে, দেখে বেশ ভালো লাগছে। গঙ্গা স্নানের পর খাওয়া দাওয়া করে বিকেল 4টে নাগাদ হোটেল থেকে চেক আউট করলাম। গন্তব্য হরিদ্বার স্টেশন। স্টেশনে যাওয়ার টোটো কিংবা অটো ওই সামনের মোড় থেকেই পাওয়া যায়। তবে হরিদ্বার থেকে বিদায় নেওয়ার আগে এখান থেকে খেতে হবে একবার চা। সকালে এখান থেকে চা খেয়েছিলাম, বিকালে চাটা এখান থেকে খাবো, কারণ চাটা ভীষণ ভালো বানায়। আর সেই চা খেয়ে এখান থেকে যদি টোটো রিক্সা পাই, সেই টোটো রিক্সা নিয়ে যাবো হচ্ছে স্টেশনে। এখান থেকে টোটো স্টেশন যাওয়ার জন্য নেবে হচ্ছে 100 টাকা। অটোর কথাও জিজ্ঞেস করছিলাম, অটো বলছিল 200 টাকা নেবে, বার্গেনিং করতে হতো। বা টোটো 100 টাকা, আর সময় 100 টাকা দিয়ে এসেছি। তবে যেহেতু এইসব রাস্তায় জ্যাম হয়, গলি রাস্তা, ওই জন্য বলবো যে আপনাদের ট্রেন যে টাইমে একটু আগেই স্টেশনে পৌঁছান। যখনই দেখবেন আপনি পুরী থেকে বিদায় নেবেন, যখন আপনার
সমুদ্রের ধার দিয়ে অটোটা যখন পাস করে চলে যাবে স্টেশনের দিকে, সমুদ্রটাকে ডান হাতে রেখে, তখন তাদের মন খারাপ করবে। হরিদ্বারের ব্যাপারটা তাই, এই যে এত দোকানপাট, সব কিছু, খাবার, হোটেল, সব কিছুর মধ্যে একটা বাঙালি ছাপ রয়েছে। তো এইসব ছেড়ে যাওয়ার মধ্যে কোথাও যেন মনে হয় যে নিজের বাড়ি বা নিজের আত্মীয়দের ছেড়ে যাচ্ছি, এরকম একটা ফিলিংস হয়। চারধাম যাত্রা বা কেদার নিয়ে যারা টেনশন করেন যে কী হবে, আমি বলবো চিন্তা না করে বেরিয়ে পড়ুন, ঠিক গতি হয়ে যাবে। এখানে চারিদিকে যত ট্রাভেল এজেন্সি রয়েছে সবাই অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে চারধাম যাত্রা, অর্থাৎ চারধাম যাত্রার গাড়ি বলুন, চারধাম যাত্রার জন্য যা যা প্রয়োজন বলুন, আপনারা কিন্তু সব এখান থেকেই পাবেন। এই হচ্ছে হরিদ্বার স্টেশন। এখান থেকে বেরিয়ে একটুখানি গেলেই হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে কিন্তু আপনারা বাসও পেয়ে যাবেন এবং ওখান থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবেন চারধাম যাত্রার জন্য বা কেদারনাথ যেতে গেলে সোনপ্রয়াগের জন্য। সময় বিকাল 5:03 পৌঁছে গেলাম হরিদ্বার স্টেশনে। আসতে সময় লাগলো মোটামুটি ওই 8 মিনিট মতো। হরিদ্বার স্টেশনে যখন পৌঁছালাম তখনও দিল্লি যাওয়ার ট্রেন আসতে মিনিট 45 দেরি রয়েছে। টিকিট কনফার্ম থাকা সত্ত্বেও হরিদ্বার থেকে সরাসরি হাওড়া না গিয়ে কেন দিল্লি হয়ে ব্রেক জার্নি করলাম তার ব্যাখ্যায় বলতে পারি, আজকে রাত্রি 11:30 এই হরিদ্বার থেকে আমার কুম্ভ এক্সপ্রেস ধরার কথা ছিল, যেটা আগামীকাল চলে পরশুদিন গিয়ে হাওড়া পৌঁছাবে। কিন্তু বিগত 3-4 দিন ধরে এই কুম্ভ এক্সপ্রেস মারাত্মক দেরিতে চলছে। যেমন গতকালের যে কুম্ভ এক্সপ্রেস যাওয়ার কথা ছিল সেটা যায়নি, সেটা যাবে হচ্ছে আজকে, মানে গতকাল রাতের ট্রেন যাচ্ছে আজকে। এই দেখুন, গতকালের ট্রেন 18 ঘন্টা 10 মিনিট দেরিতে চলছে, মানে গতকালের ট্রেন আজকে যাচ্ছে, আর আজকের ট্রেন যাবে হয়তো আগামীকাল। ট্রেন ডাইভার্ট, ওর জন্যই আমাকে মানে এই ট্রেনের টিকিট ক্যান্সেল করে এখান থেকে শতাব্দী ধরে দিল্লি গিয়ে রাত্রে দিল্লিতে স্টে করে আগামীকাল ফ্লাইট ধরে কলকাতা যেতে হবে। আমি একদিন আগেই পৌঁছাবো, কিন্তু কি হলো, আমাকে আগের ট্রেনের টিকিট ক্যান্সেল করতে হলো আর আমার খরচাটাও বাড়লো। সময় বিকেল 5:58। হরিদ্বার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন নাম্বার 120-18 দেরাদুন থেকে নতুন দিল্লি শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেন ধরেই এসেছিলাম হরিদ্বার দিল্লি থেকে। আবার ভাগ্যক্রমে, মানে ভাগ্যের বা সময়ের আর কি গেরোতে এই ট্রেন ধরেই আবার পাড়ি দিচ্ছি দিল্লির পথে। এখানে আমার কোচ হচ্ছে C8। এখানে আমার সিট নম্বর হচ্ছে 12। সিটে বসেও বেজে গেছে 12, কারণ ট্রেনটা যাবে হচ্ছে এই দিকে, মাথাটা এবার ঘোরাবে। আর সেই সাথে এই যে জানলার অবস্থা হচ্ছে এরকম, আমার ভবিষ্যতের মতোই জানলার কাজ ঝাপসা। তবে এই ট্রেনে খুব বেশি ভিড় হবে না, এই ট্রেন ফাঁকাই যাবে, কারণ আমি 2 দিন আগেই টিকিট যখন কেটেছিলাম তখন প্রচুর টিকিট ছিল। মানে যতটা একটা ট্রেনে ভিড় হয়, সকালে যে শতাব্দী যায় সেটাতে যেরকম ভিড় হয়, এটা কিন্তু সেরকম ভিড় হবে না। আর একটা বিষয়, এই ট্রেনের যে ফেয়ার তার সঙ্গে কিন্তু ফুড ইনক্লুড রয়েছে। আসার সময় যখন এসেছিলাম তখন তো ব্রেকফাস্ট দিয়েছিল, আর কিছু দেয়নি। যেহেতু ট্রেনটা রাত 10:50 পৌঁছাবে, সেহেতু আমার হিসাব অনুযায়ী হয়তো ডিনার দিতেও পারে। ট্রেন ছাড়ার পর আমাদেরকে এখানকার যে ক্যাটারিং স্টাফ দিয়ে গেল হচ্ছে 500 ml জলের বোতল। সময় বিকাল 5:14। চুলটা খুব রাফ লাগছে আমার, বহুদিন শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি, একদম বাড়িতে গিয়ে করবো। যাই হোক, আমাদেরকে ট্রেন ছাড়ার পর দেওয়া হলো হচ্ছে বিকালের স্ন্যাক্স বা ইভিনিং স্ন্যাক্স। দেখিয়ে দিচ্ছি একবার কী রয়েছে। আর সেই সাথে ক্যাটারিং যে স্টাফ আছে তাকে জিজ্ঞেস করলাম আমি যে আমাদের কি রাত্রে ডিনার দেওয়া হবে ট্রেনে, যেহেতু ট্রেনটা রাত 11টায় দিল্লি পৌঁছাবে। বললো হ্যাঁ দেওয়া হবে। চিড়ে ভাজা, এটা রামকৃষ্ণ নয়, অন্য চিড়ে ভাজা। রাগি লাড্ডু, রাগি বহু শুনেছি, রাগি লাড্ডু প্রথম শুনলাম। এটা সম্ভবত স্যান্ডউইচ। এখানে রয়েছে একটা গুটকি, যেমন থাকে আর কি চিরাচরিত প্রথার খাবার। আর রয়েছে টমেটো কেচাপ। এ কী লাড্ডু রে ভাই, দেখে মনে হচ্ছে আমার নামের গয়ার পিন্ডি। আমরা যে সেই সোনপাপড়ি খাই না, সোনপাপড়িকে গুঁড়ো করলে, সেটাকে লাড্ডুর আকারে পাকালে যেরকম টেস্ট ওরকম টেস্ট। এত মিষ্টি, বাবা রে বাবা। এটা হচ্ছে দেরাদুন নতুন দিল্লি জনশতাব্দী। সময় সন্ধ্যে 7:28। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তরপ্রদেশের সাহারানপুর জংশন। আর সেই সাথে
হরিদ্বার থেকে সাহারানপুর জংশন পর্যন্ত আমাদের 76 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ হলো। সাহারানপুর জংশনে এই ট্রেনের সবথেকে বেশি স্টপেজ 25 মিনিট। রাত 8টা বেজে 6 মিনিট। এই ট্রেনে ডিনার রয়েছে, আমাদেরকে ডিনার দেওয়া হয়েছে। এরকম রয়েছে পরোটা তো আমি খাবো না, কাজে পরোটাকে আপাতত যেমন ছিল তেমন রেখে দিই। এই হচ্ছে ড্রাই ভেজ জিরা রাইস 100 গ্রাম। এই হচ্ছে ডাল, মনে হচ্ছে মুসুরির ডাল আর অরহের ডাল মিক্স করা আছে। সেই লাস্ট চিকেন খেয়েছিলাম হচ্ছে 21 তারিখে, বাড়ি থেকে যেদিনকা বেরিয়েছিলাম তার আগের দিন। তারপরে তো এখানে তো আমিষ পাওয়া যায় না, আর চিকেন খাইনি। সত্যি কথা বলতে চিকেনের স্বাদই ভুলে গেছি। মানে এখন চিকেন থেকে কেমনই মনে হচ্ছে গা গুলাচ্ছে যেন আমার। যে পরিমাণ খাবার তার থেকে অনেক বেশি পরিমাণ স্যালাড কেটে নিয়েছি, যেটা আমার সব ভীষণ পছন্দের এবং খাওয়ার সময় ভীষণ দরকারি। সেই সাথে লেবু রয়েছে। জায়গাটা একটু ছোটো, এটা হচ্ছে প্রবলেম। লেবু, গাজর, বিট নুনও সাথে করে নিয়ে এসেছিলাম। এবার হচ্ছে খাবার। তরকারি মোটামুটি খুব বেশি যে খুব এমন কিছু সুস্বাদু তা নয়, মোটামুটি ডালটা আর লেবুটা দিয়ে মানে খাওয়া যায়, খাওয়া চলে। ডিনারের সাথেই রয়েছে আইসক্রিম। এই হচ্ছে ভ্যানিলা আইসক্রিম, 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। রাত 10টা বেজে 54 মিনিট। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছানো হচ্ছে নতুন দিল্লি স্টেশনে। এবার নতুন দিল্লি স্টেশনে আমাকে যেতে হবে যে 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নতুন দিল্লি স্টেশনে, যেখানে মেট্রো আছে সেই মেট্রোতে, এবং সেখান থেকে এয়ারপোর্ট এক্সপ্রেস মেট্রো ধরে আমি যাব হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। লাস্ট মেট্রো হচ্ছে 11টা বেজে 15 মিনিটে। এখন অলরেডি মানে 11টা বাজতে চললো, দেখা যাক মেট্রো পাই কিনা। এখানে লেখাই রয়েছে টুয়ার্ডস মেট্রো স্টেশন। আজমিরি গেট সাইড বা 16 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েই এরকম ফুট ওভারব্রিজ রয়েছে, সেই ফুট ওভারব্রিজ দিয়ে চলে যাবে হচ্ছে এখানকার মেট্রো স্টেশনে, নিউ দিল্লি মেট্রো স্টেশন। এখান থেকে আমরা ধরবো হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার এক্সপ্রেস মেট্রো ইয়েলো লাইন। ইয়েলো সব ছাপ করাই আছে। একটা কথা মনে রাখবেন, এয়ারপোর্টের জন্য হচ্ছে ইয়েলো লাইন। উঠে পড়েছি মেট্রোতে। এখানে মেট্রোর টিকিট হচ্ছে এরকম। এটাই লাস্ট মেট্রো, 11টা 15। এরপরে আর মেট্রো নেই, মেট্রো বন্ধ হয়ে যাবে। তো এটাই সুবিধা হলো, এটা সরাসরি এয়ারপোর্ট পর্যন্ত যাবে। আর এখানে ভাড়া নিল হচ্ছে পার পার্সন 60 টাকা করে। আর আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন যে আমরা যে লাগেজটাকে নিয়ে যাবো, আমাদের সঙ্গে যদি লাগেজ থাকে তাহলে সেটা রাখা যাবে কি না। সেক্ষেত্রে বলবো লাগেজ আপনারা এখানে এরকম রাখতে পারবেন। এই যে জায়গা রয়েছে এখানে লাগেজ, এছাড়াও এরকম র্যাক রয়েছে, এখানেও আপনারা আপনাদের ব্যাগ লাগেজ রাখতে পারেন। এদিকেও রয়েছে। अगला स्टेशन दिल्ली एरो सिटी है। পরের স্টেশন হচ্ছে এয়ারপোর্ট। সময় রাত 11টা বেজে 30 মিনিট। অর্থাৎ নতুন দিল্লি স্টেশন থেকে আমাদের এয়ারপোর্ট পর্যন্ত সময় লাগলো হচ্ছে 15 মিনিট। দিল্লি এয়ারপোর্টে আমার টার্মিনাল ছিল টার্মিনাল নাম্বার 2। লেখা আছে টার্মিনাল 2, 17 নম্বর পিলার, ওই যে 18 নম্বর পিলার। 18 নম্বর পিলারে দিয়েই টার্মিনাল 2 যেতে হবে। 18 নম্বর পিলারে গিয়ে রাইট টার্ন। এখানে ফ্লাইটের নম্বর অনুযায়ী আমার গেট নাম্বার হচ্ছে 33, কিন্তু সেখানে আমার ফ্লাইটের টাইম দেখাচ্ছে সকাল 7টা। আমি জিজ্ঞেস করলাম কাউন্টারে, বললো না ফ্লাইট তো টাইমে আছে, টাইম 5টা 45, কিন্তু ডিসপ্লে দেখাচ্ছে সকাল 7টা। এই হচ্ছে গেট নাম্বার 33। এখানে এখন অপেক্ষা করতে হবে। রাত 1টা বেজে 15 মিনিট। আর জেগে থাকা সম্ভব হচ্ছে না, ভীষণ ক্লান্ত, এমনিতে ঘুম পাচ্ছে, দুপুরে ঘুমানো হয়নি। আর এখানে শোয়ার জন্য এরকম বেড আছে এখানে, একবার সব কটাই ফুল, ফাঁকা কিছু নেই। আর চেয়ারে বসতে পারছি না, বাধ্য হয়ে মাটিতে শুয়ে পড়লাম। কি আছে, অন্তত 2-3 ঘন্টা ঘুমালে ঠিক থাকবো। বিছানার চাদরটা চলে গেছে হচ্ছে চেক ইন প্যাকেজে। এবার ব্যাগ ফ্যাগ হাতে কোনো চাদর ফাদর পেলাম না। আর ঠিকই আছে, মাটিতে শুয়ে পড়ি, কি আর করা যাবে। ভোর 5:45-এর ফ্লাইট ডিলে হতে হতে বেজে গেল সকাল 7টা। উঠে পড়েছি ফ্লাইটে। 5টা বেজে 45 মিনিটের যে ফ্লাইট, সেটা এখন নতুন টাইম হয়েছে সকাল 7টা বেজে 20 মিনিট। আর এই ফ্লাইটে এবার সিট হয়েছে এই দিকে, আমার উইন্ডো সিট পাইনি। ফ্লাইট যখন দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে টেক অফ করলো তখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে 50 মিনিট। বাকি পত্রকু ঘুমিয়ে কাটিয়েছিলাম। ঘুম ভেঙেছিল মৃদু ঝাঁকুনিতে। ফ্লাইট তখন ল্যান্ড করছে কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দরে 9 নম্বর বেল্ট থেকে লাগেজ কালেকশন করে ট্যাক্সি ধরে সোজা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। দমদম এয়ারপোর্ট থেকে শিয়ালদা স্টেশন যখন পৌঁছালাম তখন সময় সকাল 11টা।
ফ্লাইট ডিলে করার জন্য 10:28 লালগোলা পাইনি। অপেক্ষা ছিল দুপুর 12:40 লালগোলা প্যাসেঞ্জারের। সেই ট্রেনেই উঠে পড়লাম। এতেও রিজার্ভেশন হয়, বাট আমার রিজার্ভেশন আজকে পাইনি, যেহেতু অনেক চার্ট তৈরি হয়ে গেছিলো, রিজার্ভেশন পাইনি। বাট একটু আগে এসে আসলে জেনারেল কম্পার্টমেন্ট ফাঁকাই থাকে, অনেকগুলো জেনারেল কম্পার্টমেন্ট আছে। উঠে পড়েছি, জায়গা পুরো জানলার ধারে জায়গা পেয়ে গেছি। ব্যাস এবার গন্তব্য বাড়ির পথে। শরীরটা ক্লান্ত আছে প্রচুর। শিয়ালদা থেকে বহরমপুর প্রায় 200 কিলোমিটার জার্নির মাঝে কখনো সঙ্গ নিয়েছিল বৃষ্টি। সময় 5:10। বৃষ্টি ভেজা বিকেলেই পৌঁছে গেলাম আমার শহর বহরমপুরে। এবারের জার্নি শেষ হলেও আমার জার্নি কিন্তু এখনো শেষ হয়নি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী পর্বে নীলাচলে।